আচ্ছা, বিষয়টা হয়েছে যখন আমরা ক্লাস করছিলাম তখন হঠাৎ করে কারেন্ট চলে গেছে। এর জন্য আমরা কি করতে পারি নাই, ক্লাসটা কন্টিনিউ করতে পারি নাই। এই সবেমাত্র কারেন্ট আসলো। এখন আবার আমরা যতটুকু পড়ছি সেখান থেকে আবার শুরু করতে যাচ্ছি। ঠিক আছে। লিগনাইট কয়লা এখানে আর্দ্রতা কতটুকু? আর্দ্রতা 40%। তাহলে 100 ভাগের মধ্যে 40 ভাগ কি পানি আছে, তার মানে মোটামুটি পানির পরিমাণ কমে গেল। দূষকের পরিমাণ এই পদার্থগুলো আস্তে আস্তে কমে যাবে। মজার ব্যাপার এর দেখেন, ওই যে আমরা জ্বালানি মান পড়ছিলাম না, ক্যালোরিফিক মান, জ্বালানি বা ক্যালোরিফিক মান। ক্যালোরিফিক মান আমাদের 10,500 থেকে 12,000 BTU। পিট কয়লার চাইতে এটা একটু মোটামুটি ভালো জ্বালানি মান দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন এটা আমরা একটু ব্যবহার করি। ইউজেস করব। ইউজেস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হবে। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হবে। তারপর বয়লারের জ্বালানি রূপে ব্যবহৃত হবে। বয়লারের জ্বালানি রূপে ব্যবহৃত হবে। আর একটু বুঝতে হবে আমাদের যে প্রোডিউসার গ্যাস উৎপাদনে ব্যবহৃত হবে। প্রোডিউসার গ্যাস উৎপাদনে ব্যবহৃত হবে। আচ্ছা, প্রোডিউসার গ্যাসটা কি স্যার? প্রোডিউসার গ্যাস আপনি 2 অণু কার্বন, যেটা সলিড অবস্থা আছে, কঠিন খনি থেকে তুলে নিয়ে আসেন। এরপরে সেখানে আপনি 1 অণু অক্সিজেন গ্যাস আর 1 অণু নাইট্রোজেন গ্যাস আপনি এভাবে যুক্ত করে দেন। যুক্ত করে আপনি প্রচুর পরিমাণ তাপ আর চাপ দিবেন। সাথে কি দিবেন? চাপ দিবেন। দিলে পরে স্যার কি হবে জানেন? কার্বন আর অক্সিজেন মিলে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি করবে। পাশাপাশি 1 অণু নাইট্রোজেন গ্যাস থেকে যাবে। এই যে দুটো গ্যাসের মিশ্রণ, 2 অণু কার্বন মনোক্সাইড গ্যাস আর 1 অণু নাইট্রোজেন গ্যাসের যে মিশ্রণ, অথবা 1 অণু কার্বন মনোক্সাইড আর 1 অণু নাইট্রোজেন গ্যাস, এক কথায় যে মিশ্রণটা সেটা প্রোডিউসার গ্যাস। প্রোডিউসার গ্যাস। এই গ্যাসটা উৎপাদন করতে গেলে আমাদের লিগনাইট যে কয়লা আছে সেটা লাগবে। আচ্ছা, এবার আসেন বিটুমিনাস কয়লা আসেন। বিটুমিনাস কয়লার বৈশিষ্ট্যতে চলে আসে। বোঝা যাচ্ছে এটা অনেক ভালো মাপের কয়লা, তার মানে আর্দ্রতার পরিমাণ জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকবে। এটা 2.2% থেকে সর্বোচ্চ 15.9% কি থাকে? জলীয় বাষ্প থাকে।
জলীয় বাষ্প থাকে, মানে বাতাসটা ভেজা থাকে, অনেক কম। আরেকটা টার্ম আমরা একটু পড়ি না, ফিক্সড কার্বন। ফিক্সড কার্বন হচ্ছে একদম পিওর, যতটুকু কার্বনের পরমাণু বা মোল সেখানে কি থাকবে, জমাটবদ্ধ থাকবে। এটাই হচ্ছে গুণগত মান থেকে আমাদের জন্য দরকার ফিক্সড কার্বন। যে কয়লাতে ফিক্সড কার্বন মানে কার্বনের জমাটবদ্ধ অরিজিনাল একদম পিওর কার্বনের পরিমাণটা যত বেশি থাকবে সেই কয়লাটা তত উন্নত। এই যে দেখেন বিটুমিনাস কয়লাতে ফিক্সড কার্বন আছে 44 থেকে প্রায় 78%। কি আছে, ফিক্সড কার্বন আছে, ফিক্সড কার্বন উপস্থিত। ওকে, এই টার্মগুলো যেন ক্লিয়ার থাকে, আমার যে বেসিক টার্ম আছে সেগুলো সম্পর্কে কনসেপ্ট যেন আমাদের পরিষ্কার থাকে। আচ্ছা, এখন বিটুমিনাস কয়লা কয়েকটা প্রকার হতে পারে, 3 প্রকার হতে পারে। তাহলে বিটুমিনাস কয়লার প্রকারভেদ, একটা হচ্ছে সাব বিটুমিনাস, এভাবে লিখে দিই সাব, তারপরে হচ্ছে বিটুমিনাস, আচ্ছা সুপার, ধরেন বিটুমিনাসই আসলো, বিটুমিনাস, আর হচ্ছে সুপার বিটুমিনাস। সাব বিটুমিনাস হচ্ছে অল্প দূষিত, গুণগত মানটা হচ্ছে কম। বিটুমিনাস হচ্ছে মানে কম দূষিত, গুণগত মানটা হচ্ছে সাব আর সুপারের মাঝামাঝি। আর সুপার বিটুমিনাস কয়লা হচ্ছে দূষকের মাত্রা অনেক কম, মানে সব হাই কোয়ালিফাইড কয়লা। আচ্ছা, একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা পড়ি নাই, এটা আমরা একটু মিস্টেক করছি, যে জ্বালানি মানটা তো প্রত্যেকটা লাগবে, এটার জ্বালানি মান 11,000 থেকে 15,000 ব্রিটিশ থার্মাল ইউনিট। দেখছেন, পিট কয়লার চাইতে লিগনাইট কয়লার হচ্ছে পিট কয়লার জ্বালানি মান খুব সম্ভবত ছিল 11,400 সামথিং, লিগনাইটের আসছে কত, প্রায় 12,000 এর কাছাকাছি। আর বিটুমিনাসের জ্বালানি মান আসছে প্রায় সর্বোচ্চ কত, 15,000 এর কাছাকাছি। তার মানে হচ্ছে জ্বালানি মান বা ক্যালোরিফিক মান যত বাড়বে, মানে সেখান থেকে আমার অপচয় হবে কম, আর হচ্ছে তাপ উৎপাদন হবে বেশি। তার মানে হচ্ছে গুণগত মান ভালো। ব্যবহার একটাতে, বিদ্যুৎ উৎপাদনের জন্য যে তাপ লাগবে সেই তাপ উৎপাদন হচ্ছে আমার বিটুমিনাস কয়লা ব্যবহার করবে। তাহলে ব্যবহার হচ্ছে কি, বিদ্যুৎ উৎপাদনে, বিদ্যুৎ উৎপাদনে। এবার আসেন সবচেয়ে ভালো অ্যানথ্রাসাইট কয়লা। অ্যানথ্রাসাইট, এই যে অ্যানথ্রাসাইট কোল, এটা হচ্ছে সবচেয়ে ভালো কয়লা, সবচেয়ে ভালো। বুঝতে পারছেন কেন ভালো? 86 থেকে 88% ফিক্সড কার্বন থাকে, ফিক্সড কার্বন ফিক্সড কার্বন সবচেয়ে বেশি আছে। তার মানে এটা হচ্ছে আমার কি সবচেয়ে ভালো কয়লা, আমার তো কার্বনই দরকার। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জ্বালানি মানটা একটু জানতে হবে। দেখেন জ্বালানি বা ক্যালোরিফিক মানটা হচ্ছে 14,500 থেকে 15,500 BTU বা ব্রিটিশ থার্মাল ইউনিট।
আরো বেশি জ্বালানির মান বেড়ে গেছে। তাহলে বেস্ট কয়লা যদি আমাদের থাকে অ্যান্থ্রাসাইট। আচ্ছা, এটা আপনার অবশ্যই কি হবে, কালো আর হচ্ছে শক্ত। তবে নরম আকারেও কিছু কিছু খনিতে পাওয়া যায়। অরিজিনাল ধরন হচ্ছে শক্ত। আচ্ছা, এখন কয়লার মান করব। কয়লার মান নির্ধারণে কিছু কিছু যৌগের উপস্থিতি অনুপস্থিতির আছে, হচ্ছে কি বলে, প্রভাব আছে। তাহলে কয়লার মান নির্ধারণে কিছু নির্ণায়ক, কি কি নির্ণায়ক হতে পারে? ফিক্সড কার্বন কতটুকু, ফিক্সড কার্বনের পরিমাণ, এটা হচ্ছে বলে দিতে পারে এই কয়লাটা কতটুকু ভালো বা কতটুকু মন্দ। তারপরে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের পরিমাণ এটা বলে দিতে পারে যে কয়লাটা কতটুকু ভালো কতটুকু মন্দ। জলীয় বাষ্প বেশি থাকলে মন্দ, জলীয় বাষ্প কম থাকলে ভালো। তারপর হচ্ছে উদ্বায়ী যৌগসমূহের উপস্থিতি, উদ্বায়ী যৌগসমূহের উপস্থিতি। উদ্বায়ী যৌগসমূহ যদি থাকে তাহলে কয়লাটা মন্দ, আর যদি কম থাকে তাহলে ভালো গুণগত মান। এরপর আসেন যে দূষক সালফার আছে, দূষক সালফারের উপস্থিতি একটা মুখ্য ভূমিকা পালন করে এখানে। দূষক সালফারের উপস্থিতির হার, যত ভালো মানের কয়লা হবে সেখানে তত অল্প পরিমাণ দূষক সালফার থাকবে। আচ্ছা, এরপরে কয়লাটাকে পোড়ানোর পর ছাই উৎপন্ন হয় না, গোড়া গোড়া ছায়ের একটা উপস্থিতি অনুপস্থিতি আছে, ব্যাপার আছে। যে কয়লা হচ্ছে একটু মন্দ টাইপের সেখান থেকে ছায়ের পরিমাণ বেশি আসবে, আর যে কয়লা যত ভালো হবে সেখান থেকে উৎপাদিত ছায়ের পরিমাণ অনেক কম আসবে। তার মানে হচ্ছে দহনে উৎপাদিত ছাই বা অ্যাশ এর পরিমাণ আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তো বললাম না, যে জ্বালানি মান বা ক্যালোরিফিক মান মানে তাপীয় মান, এটা হচ্ছে জ্বালানি মান, জ্বালানি মান অথবা তাপমান। তাপমান 1 2 3 4 5 6 ছয়টা বিষয় আসলে একটা কয়লার গুণগত মানকে নির্ধারণ করে। আচ্ছা, একটু ভুল করে ফেলছি, যেটা নিচে নিচে লিখলে আমাদের জন্য ভালো হতো। কি করা যাবে একটু বুঝে নেন কষ্ট করে। এটা হচ্ছে আমাদের যে ওই উত্তরবঙ্গে কয়লার খনিগুলো আছে সেগুলোর মান লিখতেছি। কয়লা খনির মান, কয়লা খনি সমূহের মানের ক্রম, গুণগত মানের, গুণগত মানের ক্রম। ওকে,
সবচেয়ে ভালো হয়েছে আমাদের দিনাজপুরের যে দিঘিপাড়া আছে, ওই দিঘিপাড়া কয়লা খনির কয়লাটা, এটাকে আমরা হচ্ছে ফার্স্ট পজিশনে দিব। এটা কি দিব? ফার্স্ট পজিশন। এরপরে ভালো হয়েছে আমাদের ওই যে জামালগঞ্জ আছে জয়পুরহাটে, যেখান থেকে কয়লা উৎপন্ন করতে পারি না, কৃষি জমি অনুর্বর হয়ে পড়ে বিধায়, কিন্তু ওখানকার কয়লা কিন্তু মানে হচ্ছে গুণগত মানের ভালোর দিক থেকে দ্বিতীয় পর্যায়ে আছে, তার মানে হচ্ছে সেকেন্ড পজিশনে। এরপরে হচ্ছে দিনাজপুরে চলে যাবো, আবার বড়পুকুরিয়া যে কয়লা খনি, বৃহৎ কয়লা খনি, সেটা হচ্ছে তৃতীয় পজিশনে আছে, তৃতীয় পজিশনে। আর খালিশপুর যেটা আছে, খালিশপুর তো খুব সম্ভবত দিনাজপুরে, খালিশপুর হচ্ছে একদম ফোর্থ স্টেজ আছে, মানে লাস্ট স্টেজে আছে। দিঘিপাড়ার কয়লাটা অল্প পরিমাণে খুব বেশি পরিমাণ তাপ উৎপন্ন হবে, পেট্রোলিয়াম উৎপন্ন হবে, খুব ভালো কাজ করবে। আর খালিশপুরটা থেকে বেশি পরিমাণে অ্যাশ উৎপন্ন হবে, দূষক সালফার আছে, মানে গুণগত মানটা সবচেয়ে কম। আচ্ছা, এখন আমরা দেখব, আমরা ম্যাক্সিমাম কয়লা যে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উৎপন্ন করি, সেটা এই উৎপাদিত কয়লাটা কি কি কাজে কতটুকু ব্যবহৃত হয়? বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলিত কয়লার ব্যবহার দুইটা ভাগে ভাগ করেন, 100% কে দুইটা ভাগে ভাগ করেন, একটা হচ্ছে 65% আর একটা হচ্ছে 35%। 65% যায় হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে, বিদ্যুৎ উৎপাদনে। ক্লিয়ার? কতটুকু বিদ্যুৎ উৎপাদন করে? প্রায় 250 মেগাওয়াট, প্রায় 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে এই হচ্ছে 65% কয়লা ব্যবহৃত হয়। আর বাকি যে 35% আছে, ওই হচ্ছে আপনার অন্যান্য কাজে ব্যবহৃত হয়, অন্যান্য কাজে ব্যবহৃত হয়, শিল্প কারখানায় ব্যবহৃত হয়, তারপরে হচ্ছে আপনার বাসা বাড়িতে ব্যবহৃত হয়, আমাদের দৈনন্দিন জীবনযাপনে ব্যবহৃত হয়, নানা কাজে ব্যবহৃত হয়। 65% হচ্ছে 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে কয়লাটা দিয়ে। এখন 1 মেগাওয়াট হচ্ছে 10⁶ ওয়াট, দ্যাট মিন্স 10 লাখ ওয়াট। বুঝতে পারছেন? তাহলে 250 মেগাওয়াট কি আসবে? নিশ্চয়ই 25, 3, 6, 7 এত ওয়াট আসবে। প্রায় 25 কোটি ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় এই একমাত্র বড়পুকুরিয়া থেকে, যে কয়লাটা আসে তার 65% কয়লা দিয়ে। কি বলবো, মজার ব্যাপার বলবো না দুঃখের ব্যাপার বলবো? আমাদের বাংলাদেশে যে কয়লার খনি আছে, ক্যালকুলেশন করে হচ্ছে বিজ্ঞানীরা দেখতে পারছে যে এই কয়লা দিয়ে আগামী 50 বছর টিকবে না আমাদের, মানে ব্যবহার হবে না। বুঝতে পারছেন? ম্যাক্স 50 ইয়ার্স, মানে 50 বছর যেমন বলে ফেলছে, এটা অনেক সাহস করে মিথ্যা কথাটা বলে ফেলছে, একটা মিথ্যা আশ্বাস নিয়ে নিয়েছি আমরা। প্রকৃত অবস্থা হচ্ছে বর্তমানে যেসব জায়গা থেকে কয়লা উত্তোলিত হচ্ছে, সেই সব জায়গা থেকে যদি প্রতিদিন আমরা যেভাবে কয়লা উত্তোলন করতেছি, যত মেট্রিক টন করে, সেভাবে যদি উত্তোলন করি, তাহলে সর্বোচ্চ 10 থেকে 15 বছর আর
ব্যবহার করতে হবে 10 to 15 ইয়ার্স। মজা না? পরে কি করতে হবে? আমদানি করতে হবে। তাহলে আমাদের দেশে এই যে 20 কোটি 22 কোটি জনসংখ্যা আছে, এত জনসংখ্যা দিয়ে কি হবে? কোনো কাজ হবে না। জনসংখ্যার যদি আপনি জনশক্তিতে পরিণত করতে না পারেন, তাহলে এই জনসংখ্যা দেশের বার্ডেন ছাড়া আর কিছুই দিতে পারবে না। আমাদের জনসংখ্যা কই যাবে? বহির্বিশ্বে চলে যাবে, তাদের উন্নতি হবে, আমাদের কি আসবে? শুধু একটু রেমিটেন্স আসবে, কয়টা টাকা আসবে, আর কিছু আসবে না। একটা প্লাস্টিকের খেলনা আনতে গেলেও আমাদের চায়নার উপর নির্ভর করতে হবে। তাহলে কতটুকু স্বনির্ভর জাতি আমরা হয়েছি বুঝতে হবে। এগুলো হচ্ছে আমাদের সিস্টেমে অনেক দুর্বলতা আছে। এখন কি করতে হবে? দূর থেকে সমালোচনায় যে আমরা করতেছি, সেটা দিয়ে তো কোনো ইতিবাচক ফলাফল আসবে না। এই সিস্টেমকে চেঞ্জ করতে গেলে সিস্টেমের ভেতরে আমাদের প্রবেশ করতে হবে, অর্থাৎ নিজেকে কোয়ালিফাইড করে একটা পজিশনে যে সিস্টেমে ঢুকতে হবে। তারপরে হচ্ছে একা একা করা যাবে না, ধীরে ধীরে আশপাশে যারা আছে, যারা হচ্ছে সহযোগিতা করবে, তাদেরকে নিয়ে ধীরে 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 সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে রাতারাতি চেঞ্জ করে ফেলবেন 2-4টা কথা বলে, তাহলে কাজ হবে না, কোনোদিন কাজ হবে না। আচ্ছা, এবার আসেন কয়লার ব্যবহার ডিরেক্ট। মোটা দাগে যদি আমরা বলতে চাই যে কয়লার ব্যবহার হচ্ছে স্যার তাপ উৎপাদনে, সোজা কথা তাপ উৎপাদনে। দ্বিতীয় কথা হচ্ছে বিভিন্ন ধাতুকে আমরা বিজারণ করি না, ওখানে বিজারণ রূপে কয়লা ব্যবহৃত হয়। তাহলে হচ্ছে ধাতুর বিজারণে ব্যবহৃত বিজারক রূপে আর হচ্ছে অ্যারোমেটিক যৌগ আছে না, ওই অ্যারোমেটিক যৌগ উৎপাদনে কয়লা ব্যবহৃত হয়। অ্যারোমেটিক যৌগ উৎপাদনে বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসবো কয়লার ব্যবহারের বিস্তারিত আলোচনা, অর্থাৎ কয়লার ব্যবহারের বিস্তারিত আলোচনা। এক হইছে কঠিন কয়লার ব্যবহার, কঠিন কয়লার ব্যবহার। স্যার কঠিন কয়লা বলতে কোনগুলোকে আমরা তাপ উৎপাদন ব্যবহার করি? ওই যে ভালো ভালো লাস্টের দুইটা, বিটুমিনাস কয়লা আর অ্যান্থ্রাসাইট কয়লা। বিটুমিনাস প্লাস হচ্ছে কি অ্যান্থ্রাসাইট। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা টার্ম করব, টার্মটা হচ্ছে কয়লার গ্যাসীয়করণ। কয়লার গ্যাসীয়করণ। এটা কি স্যার কয়লা, শক্ত কয়লা, সেটাকে আমরা গ্যাস করব, গ্যাসে পরিণত করব। তার মানে হচ্ছে বিটুমিনাস কয়লাটাকে আপনি যদি 900 থেকে প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করতে পারেন। কি করতে পারেন? পাতন, অর্থাৎ তাপ দিয়ে সেটাকে বাষ্পে পরিণত করবেন, তারপর বাষ্পটাকে আবার শীতলীকরণ যন্ত্রে নিয়ে ঠান্ডা করবেন, করে একদম পিওর যে তরলটা আপনি বের করে নিয়ে আসতে পারবেন। তখন
এই যে হচ্ছে আমরা কি বের করব, বিভিন্ন কি পাবো, বিভিন্ন গ্যাসীয়, তারপর হচ্ছে তরল, পেট্রোলিয়াম, তারপর হচ্ছে হাইড্রোকার্বন যা আমরা পাবো, বিভিন্ন হাইড্রোকার্বন, বিভিন্ন হাইড্রোকার্বন যে পাওয়া যায়, এই প্রক্রিয়ার নাম হচ্ছে কয়লার গ্যাসীয়করণ। আচ্ছা, এখন কয়লার গ্যাসীয়করণ থেকে কি পাইছি আমরা? প্রাপ্ত যৌগ। কি কি পাইছি? ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাস, তারপর হচ্ছে প্রোডিউসার গ্যাস, প্রোডিউসার গ্যাস, তারপর হচ্ছে সংশ্লেষিত মিথেন, সংশ্লেষিত মিথেন, এরপর হচ্ছে সংশ্লেষ গ্যাস, সংশ্লেষ গ্যাস। আরো অনেক কিছু পাই, পেট্রোলিয়াম পাই, আলকাত্রা পাই, কি কি পাই হচ্ছে বিভিন্ন কোল পাই, বিভিন্ন কোল পাই। তবে এগুলো হচ্ছে আমাদের মেইন, এগুলো দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন জৈব ও অজৈব যৌগ তৈরি করতে পারি। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে মূল বিক্রিয়ক। তাহলে এগুলো কোথেকে আসে? ওই যে কয়লা থেকে আসে। ঠিক আছে, আজকে আমাদের পড়া হচ্ছে এ পর্যন্তই। যেহেতু আমরা আসলে একটু কি বলে অনাকাঙ্ক্ষিত পরিবেশের কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, সেই কারণে আমরা আমাদের সময়টা আসলে সেখানে হচ্ছে নষ্ট করে ফেলছি। সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা হচ্ছে বিষয়টা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বুঝতে পারছেন? এই প্রত্যাশায় ওই যে আজকে এই পর্যন্তই রাখলাম। আর পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা প্রোডিউসার গ্যাস মানে কয়লা থেকে যেসব গ্যাস উৎপন্ন হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি। বিদায়।